আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে 38তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। তো এর আগের ভিডিওতে আমরা 40তম বিসিএস এর কোশ্চেন সলভ নিয়ে আলোচনা করেছিলাম। 39তম বিসিএস স্পেশাল বিসিএস ছিল ডক্টরদের, সেজন্য এখানে কম্পিউটারে কোনো সিলেবাস ছিল না, তাই কম্পিউটার থেকে কোনো প্রশ্ন আসেনি। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্নটি ছিল, কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে টিসিপি আইপি। টিসিপি আইপি সর্বাধিক ব্যবহৃত হয়। টিসিপি আইপি এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। 1982 সালে টিসিপি আইপি প্রোটোকল উদ্ভাবন হয়। এই প্রোটোকল হচ্ছে ডাটা ট্রান্সমিশন সিস্টেমের এক সেট রুলস, যা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে নির্ভুলভাবে ডাটা কমিউনিকেশনে সহায়তা করে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, ইমেলের ঠিকানা অবশ্যই থাকবে কোনটি? কোন চিহ্নটি থাকে? সঠিক উত্তর হচ্ছে @। ইউজার নেম @এর অংশের অংশ, আর হচ্ছে এরপরেই থাকে চিহ্ন। আর ডোমেন নেম মানে একটি আপনার ইমেল অ্যাড্রেসের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে ডোমেন নেম। তো ডোমেন নেম হচ্ছে এর পরের অংশ, যা ডট চিহ্ন দ্বারা কয়েকটি ভাগে বিভক্ত। সো এখানে অবশ্যই ইমেলের ভিতরে থাকে ভার্সন চিহ্নটি। যেমন আমরা যদি একটি উদাহরণ বলি, করিম @yahoo.com। এখানে করিম হচ্ছে ইউজার নেম, আর yahoo.com সেটা হচ্ছে ডোমেন নেম। তার মানে এর পরের অংশটা হচ্ছে ডোমেন নেম, আর এর আগের অংশটি হচ্ছে ইউজার নেম। নিচের কোন কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? এখানে অপশন দেওয়া আছে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আর উইকিপিডিয়া। সামঞ্জস্যপূর্ণ নয়, এটি অনেকটা মানসিক দক্ষতা, এরকম অনেক প্রশ্ন আসে এরকম, যে কোনটি ব্যতিক্রম এরকম বোঝায় আর কি। তো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, আর উইকিপিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া নয়, এটি হচ্ছে তথ্যের উৎস হিসাবে ব্যবহৃত হয়। এখানে আপনি উইকিপিডিয়াতে সব কিছুর ডিটেলস ইনফরমেশন পাবেন। সো এটি তথ্যের উৎস হিসাবে ব্যবহৃত হয়। 10101111 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কোনটি? এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 10100000। তো বাইনারি পদ্ধতিতে প্রকাশিত সংখ্যাটিকে আমরা জানি 0 এবং 1, এই দুইটি আহ, সংখ্যায় প্রকাশ করা হয়। 0 এবং 1 দ্বারা সোয়াপ মানে হচ্ছে বদল করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে এখানে সোয়াপ বলতে, যেমন ওয়ানের উল্টো হচ্ছে জিরো, তো আমরা এখানে জিরো বসাই। আবার ওয়ানের উল্টা জিরো, জিরো বসালাম। ওয়ানের উল্টা জিরো, জিরো বসালাম। ওয়ানের উল্টা জিরো। সব মানে যে বিপরীত, মানে একটা বিপরীত সংখ্যার মতো। জিরো আছে এখানে, এখানে ওয়ান বসাইলাম, ওয়ান আছে জিরো বসবে, আবার জিরো আছে ওয়ান বসবে, ওয়ান আছে জিরো বসবে, সেক্ষেত্রে এটি হচ্ছে সঠিক উত্তর। সো এরপরে প্রশ্ন হচ্ছে, কোন ধরনের বাস ব্যবহৃত হয় না? এখানে অ্যাড্রেস বাস, ডাটা বাস, ইনপুট রিডার বাস আর কন্ট্রোল বাস যে অপশনগুলো দেওয়া আছে তাদের ভিতরে ইনপুট রিডার বাস এটি ব্যবহৃত হয় না। কারণ হচ্ছে আমরা জানি কম্পিউটার বাস মূলত দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম বাস আর একটা হচ্ছে এক্সপানশন বাস। সিস্টেম বাস আবার তিন ধরনের, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, আরেকটা হচ্ছে ডাটা বাস, আরেকটা হচ্ছে কন্ট্রোল বাস। সো সিস্টেম বাসের ভিতরে এখানে পাবো আমরা অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। তার মানে ইনপুট রিডার বাস এটা এরকম কোনো কিছু নাই। এরপরে রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? রম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে ফ্রিমওয়্যার। কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যেসব প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয় তাকে বলা হয়
ফ্রেমওয়্যার। এই সকল প্রোগ্রামের কোনো পরিবর্তন করা হয় না। কম্পিউটারের বহুল ব্যবহৃত একটি ফ্রেমওয়্যার হচ্ছে বায়োস, মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আর রম ভিত্তিক প্রোগ্রাম হচ্ছে ফ্রেমওয়্যার, বায়োস এগুলি। একটি লজিক গেট এর ইনপুট এক হয় যখন এর সবগুলো ইনপুট আউটপুট এক হয় যখন এর সবগুলো ইনপুট শূন্য থাকে। এই গেটটি কি হবে? মানে কোনো একটি লজিক গেটের আউটপুট এক হয় যখন সবগুলো ইনপুট শূন্য থাকে। তাহলে এখানে উত্তর হচ্ছে, সঠিক উত্তর হবে NAND গেট। কারণ আমরা জানি AND গেটের সময় ইনপুট যদি জিরো হয় আউটপুটও জিরো। এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তার মানে AND গেটে ইনপুট এ এবং বি ইনপুট যদি জিরো হয় আউটপুট জিরো হবে। অর গেটে দুইটা ইনপুট যদি জিরো হয় আউটপুট হবে জিরো। সব ইনপুট জিরো হলে আউটপুট জিরো, সব ইনপুট জিরো হলে আউটপুট জিরো। অর গেটে একজোর গেটে সব ইনপুট জিরো হলে আউটপুটও জিরো হবে। শুধু NAND গেটের ক্ষেত্রে সবগুলো ইনপুট জিরো হলে আউটপুট হবে 1। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম। অপশন দেওয়া আছে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 98, উইন্ডোজ 7, উইন্ডোজ ডস। সঠিক উত্তর হচ্ছে ডস। ডস হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম। মাইক্রোসফট জগতে বিল গেটস এই 1975 সালে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। আর কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসাবে মাইক্রোসফট সর্বপ্রথম MS ডস ব্যবহারের সিদ্ধান্ত নেয়। তবে বিল গেটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো টিকট্যাক টোয়ে। এটি একটি বিল গেটসের উদ্ভাবন করা প্রথম প্রোগ্রাম। আর মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে, মানে সে যখন মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করে, মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠা করার পরে তার প্রথম প্রোগ্রামটা হচ্ছে MS ডস। তারপর হচ্ছে ডি ডিফ্র্যাগমেন্টেশন বলতে কি বোঝায়? ভাইরাস ধ্বংসের জন্য ব্যবহৃত হয় কি, মানে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন এটা কেন ব্যবহৃত হয়? একটা হচ্ছে ভাইরাস ধ্বংসের জন্য, একটা হচ্ছে খারাপ সেক্টর সমূহ পরীক্ষা করতে, আর একটা হচ্ছে ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যাস করতে এবং ডিস্ক ফরম্যাট করতে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে। কম্পিউটার মেমোরি রিফ্রেশিং এর জন্য মাঝে মাঝে ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করতে হয়, ফলে কম্পিউটারের স্টোরেজ সমূহ ফাইলগুলো পুনর্বিন্যস্ত হয়। কম্পিউটারের লোডিং ক্যাপাসিটি কিছুটা বৃদ্ধি করে। তারপর হচ্ছে ভাইরাস ধ্বংসের জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়। এছাড়া খারাপ সেক্টর, মানে ব্যাড সেক্টরগুলো যেগুলো আছে এগুলো পরীক্ষার জন্য ইরর চেকিং বা ডিস্ক চেকিং ব্যবহৃত হয়। আর স্টোরেজ ডিভাইস ব্যবহার উপযোগী করতে বা সমস্যা ফিক্স করতে ডিস্ক ফরম্যাট এই অপশনটি ব্যবহৃত হয়। তাহলে ভাইরাস ধ্বংসের জন্য অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ইরর চেকিং এর জন্য হচ্ছে আহ, খারাপ সেক্টর সমূহ পরীক্ষা করতে ব্যবহার করা হয়। আর স্টোরেজ ডিভাইসের ব্যবহার উপযোগী করতে বা সমস্যা ফিক্স করতে ডিস্ক ফরম্যাট ব্যবহৃত হয়। তাহলে এখানে এই সঠিক উত্তর হচ্ছে ডিস্ক ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করা। এরপরে কোন সাইটটি কেনা বেচার জন্য নয়? এখানে.com, google.com, OLX.com, amazon.com। তো আমরা জানি এখানে.com, OLX, তারপর হচ্ছে অ্যামাজন, এগুলো হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত। আহ, আর অপরদিকে গুগল.com হচ্ছে একটি জনপ্রিয় ওয়েব সার্চ ইঞ্জিন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে গ। আর একটু ইনফরমেশন যদি আপনারা মনে রাখেন, সেক্ষেত্রে কয়েকটি জনপ্রিয় ই সাইট, মানে কেনা বেচার জন্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো হচ্ছে অ্যামাজন.com, তারপরে আলিবাবা, ইবাই, তারপরে বিক্রয়.com, রকমারি.com, ইবে একটা আছে, আবার ইবে.com, সো ওএলএক্স, এগুলো হচ্ছে কেনা বেচার ই কমার্স সাইট। এরপর 11 নম্বর প্রশ্নটি আছে, কম্পিউটার নেটওয়ার্কের ওএসআই মডেলের স্তর কয়টি? সঠিক উত্তর হচ্ছে 7টি।
এটা কম্পিউটার নেটওয়ার্কিং এর ডিভাইসের মধ্যে কিভাবে সংযোগ গড়ে উঠবে তা নির্দেশ করে তার ওএসআই মডেলের মাধ্যমে নির্দেশ করে ওএসআই মডেল। আর ওএসআই মডেলের স্তর হচ্ছে 7টি, যথা ফিজিক্যাল নেটওয়ার্ক, তারপরে সেশন, অ্যাপ্লিকেশন, ডাটা লিঙ্ক, তারপর ট্রান্সপোর্ট, প্রেজেন্টেশন। এগুলো হচ্ছে ওএসআই মডেলের স্তর। তাহলে আবার আমরা একটু বলি, প্রথম স্তরটি হচ্ছে ফিজিক্যাল, 2 নম্বর হচ্ছে ডাটা লিঙ্ক, 3 নম্বর নেটওয়ার্ক, 4 নম্বর হচ্ছে ট্রান্সপোর্ট, 5 নম্বর সেশন, 6 নম্বর প্রেজেন্টেশন, 7 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন। এগুলো হচ্ছে ওএসআই মডেলের স্তর। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোকনল। এর 3টি অংশ থাকে: কোর, তারপর থাকে ক্ল্যাডিং এবং আরেকটি থাকে জ্যাকেট। এই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডাটা পরিবহন করে থাকে। 13 নম্বর প্রশ্ন, ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? ইমেল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে পপ3। ইমেল সার্ভার, পপ এবং এসএমটিপি প্রোটোকল ব্যবহার হয় ইমেল সার্ভারে। আর পপ এর পুনরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল হচ্ছে পপ3। অন্যদিকে এসএমটিপি হচ্ছে আউটগোয়িং মেইলের জন্য ব্যবহৃত প্রোটোকল। এরপরে এখানে একটা দেওয়া আছে HTML। HTMLটা কি? HTMLটা হচ্ছে হাইপার টেক্সট মার্কুয়ারি ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে ওয়েবসাইটের ডিজাইনের, আমরা যে ওয়েব ব্রাউজারে যে ফাইলগুলা দেখতে পাই এগুলা HTML ফরম্যাটে থাকে। এরপরে নিচের কোনটি সঠিক নয়? 14 নম্বর অপশন দেওয়া আছে a+0 = a, তারপরে a+a0 = 1, a × 1 = a, আর হচ্ছে a × a0 = 1। তাহলে বুনিয়ল অ্যালজেব্রার কিছু সূত্র আছে, সূত্রগুলো অনুসারে এখানে অপশন 4 নাম্বার a × a0 = 1 এটি সঠিক নয়। এখানে আমরা একটা সূত্র চার্ট দিয়ে দিছি, এগুলা মুখস্থ রাখতে হবে। মাঝে মধ্যে এইসব প্রশ্ন পরীক্ষা আসে, বিশেষ করে ব্যাংকের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। সর্বশেষ প্রশ্ন 38তম বিসিএস থেকে, এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয়? এক ওয়ার্ড সমান হচ্ছে 8 বিট। তা আমরা জানি কম্পিউটারের সকল শব্দই 0 বা 1 বিট হিসেবে থাকে। 8 বিট বিশিষ্ট শব্দকে বাইট বলে। কোনো শব্দে যতগুলো বিট থাকে সেই সংখ্যাকে শব্দর দৈর্ঘ্য বলে। সুতরাং এক ওয়ার্ড 8 বিট বিশিষ্ট হয়ে থাকে। তো এই ছিল টোটাল কম্পিউটার থেকে 15টি প্রশ্ন, এবং আমরা কিছু ব্যাখ্যা সহ আলোচনা করার চেষ্টা করেছি। তো আপনারা রেগুলার আমাদের গ্রুপের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজ, ই লার্নিং প্ল্যাটফর্মের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি সবসময় পরীক্ষার কোশ্চেনের সমাধান, এমসিকিউ এবং লিখিত পরীক্ষার সমাধানগুলো পরীক্ষা হওয়ার 1 সপ্তাহের ভিতরে দিয়ে দেওয়ার জন্য গ্রুপে এবং সলভ সহ এবং ভিডিও আকারে ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।